সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৩৫-৩৬। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ঝিমিয়ে পড়া মরা বিকেলে সূর্যরশ্মির আলোর ছটাটা মিলিয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচঢালা রাস্তাতেও শেষ বিকেলের ছায়া পড়ছে। মাঝ আকাশে পাখিদের ঘরে ফেরার ঢল। সারি সারি উইন্ডমিলগুলো এখনো স্বগতিতে ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে। খানিক বাদে মেঘের গুড়গুড়ানি ভেসে আসছে সেথা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিন্টের জানালা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে লুকিং গ্লাসে চোখ রেখে এক নজরে কৃতিককে পরখ করে নিল সে। পেছনে বসে ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে কৃতিক। সে তখন থেকে একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খিঁচারি দিয়ে শুধালো, ভাই, আর ইউ ওকে? কৃতিক চোখ খুলল না আর, শুধু ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছি। যদিও বা প্রত্যয় কৃতিকের উত্তরে সন্তুষ্ট নয়, কারণ ও জানে কৃতিক ঠিক নেই। এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও নয়। তবুও জায়ান কৃতিক যখন বলেছে সবকিছু ঠিক আছে, তখন সেটাই সঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোটা মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই প্রত্যয় সেটাই করল। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগ দিল। বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ রেখেও অরুর মুখটা সরানো যাচ্ছে না মনস্পট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে ততই হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খরার মতো খা খা করছে। কৃতিক বরাবরই উগ্র মেজাজি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরুকে অমন একা ছেড়ে দিয়ে আসতে সায় দেয়নি কৃতিকের। তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর সর্বক্ষণ বাসায় নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো কাল ভোরে ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যোদয়ের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের পরে অরুর বেশ কয়েকটা ছবি তুলেছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরে সাফেদ রঙা কমফোর্টার জড়িয়ে গাল ফুলিয়ে বসে আছে অরু। চোখ দুটো অশ্রুসিক্ত। কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরুর ছবিতে চোখ বুলিয়ে ওর রাগের কারণ ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্ত অবধি ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিজের মতো করে কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপর অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কর্তৃত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে সবে একটু আবেশিত ঘুমের তোপে চোখ দুটো বুজেছিল, তখনই কর্ণকুহরে ঝংকার তোলা কন্দনরত অরুর ফোপানো আওয়াজ। অরু কাছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতেই শোয়া থেকে চট করে উঠে বসল কৃতিক। ঘুম জড়ানো কণ্ঠে অবুঝের মতোই চোখ বড় বড় করে প্রশ্ন করল অরুকে, কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে ১২ বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশী অরু বরাবরই বাচ্চা সম। একমাত্র কৃতিক আর আপার সামনে ওর বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে ওরও এই মুহূর্তে বাচ্চাদের মতোই ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল। শরীরে একটা সুতাও নেই। কোনো মতে নরম চাদরটাকে শরীরে পেঁচিয়ে ওরও অস্পষ্ট আওয়াজে ফোপাতে ফোপাতে বলল, আপনি সেই দিন গাড়িতে বলেছিলেন আমাকে একটুও কষ্ট দেবেন না, সব সময় জেন্টাল থাকবেন। অথচ আজকে দেখুন, আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গেছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধালো, বেশি লেগেছে, ডক্টরের কাছে যেতে হবে? অরু দাঁত কটমটিয়ে বলল, চুপ করুন, বেহায়া লোক। এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটুও রিস্ক নিতে চাই না। এমনি তো এসবের জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিকের কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলে অরু হুড়মুড়িয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা ছেড়ে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারল না বেচারি। পা দুটো অবশ্যই থাকার দরুন কমফোর্টার সহ ধপ করে বসে পড়ল মেঝেতে। অরুর এহেন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সংবরণ করল কৃতিক। অতঃপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি টোনে হিসিয়ে বলল, আগেই বলেছিলাম তোকে, ডার্ক রোমান্স আমার বেশ পছন্দ। কৃতিকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ওর এমন দ্রুত নিঃশ্বাসে ভরকে যায় অরু।
শুষ্ক ঢোক গিলে শুধাই, কি হয়েছে আপনার?" অরুকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তপ্ত আওয়াজে কৃতিক বলে, "বেবি, ফ্রম নাও অন, আই ওন্ট বি জেন্টাল অ্যানিমোর, বি আ গুড গার্ল।" অরু হকচকিয়ে উঠে বলল, "কি?" অরুর আশ্চর্যের সীমা তুঙ্গে নিয়ে ঠোঁটের কোণে একটা ক্রু হাসি ঝুলিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ডকাফ বের করতে করতে কৃতিক বলল, "ভয় নেই, আমার সাথে থাকলে অভ্যেস হয়ে যাবে।" রিসোর্ট থেকে বাড়িতে ফিরে বেলা ১২টার দিকে পুরোপুরি ফর্মাল গেটআপে রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেক দিন ভার্সিটিতে যেতে পারেনি ও। গতকাল উইকেন্ড ছিল বলে বাড়িতেই সময় কাটিয়েছে। আর আজ হুট করে ডিপার্টমেন্টের প্রফেসরদের মিটিং এ জরুরি তলব পড়েছে ওর। না গেলেই নয়। তাই তো অরুকে নিয়ে যত দ্রুত পেরেছে বাড়িতে ফিরেছে কৃতিক। তবে বিপত্তি ঘটেছে অরুকে নিয়ে। সেই যে রিসোর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনো সেভাবেই বসে আছে। অরুর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে। তবে কৃতিকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হলরুমের কাউচে বসে টিভি দেখতে দেখতে অরুর চোখ গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতো লাইট ব্লু ফুল স্লিভ হাতার বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের একপাশে ঝুলে আছে ল্যাপটপ ব্যাগ। আজ অনেক দিন পরে ক্লিন শেভ করায় ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে। কৃতিককে আর চোখে এক ঝলক পরখ করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথাচাড়া দিয়ে বসল অরুর। তৎক্ষণাৎ মুখ ঝামটি দিয়ে কৃতিকের দিক থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকিয়ে বিড়বিড়ালো অরু। দয়ামায়াহীন নির্দয় পাষাণ সাইকো বদমাশ লোক। অরুর এত অভিযোগ আর গালাগাল বোধহয় কৃতিকও শুনেও শুনল না, বরং এগিয়ে এসে অরুর কপালে টকাশ করে একটা গভীর চুমু খেয়ে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কাণ্ডে কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইগনোর করা আমার পছন্দ নয় অরু। তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার ওপর জিদ ফলাতে নিজের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই। কিন্তু আমাকে ইগনোর কিংবা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না আর, কখনোই না। অরু এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলল, আ আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখে চোখ রেখে বলল, তুই আমার সম্পত্তি বেবি। তোর সবকিছু আমার জন্য বিলং করে। যেভাবে খুশি তোকে সেভাবে আদর করার অধিকার রাখি আমি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি, ততই তাড়াতাড়ি তোর কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দুগালে চুমু খেয়ে গটগটিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরুর শরীরটা সত্যি সত্যিই ভালো নেই। সকাল থেকে জ্বর জ্বর ভাব, শরীর ম্যাজ ম্যাজ করছে। আগের রাতে না ঘুমানোর দরুন মাথাটাও ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটা বড্ড জরুরি। তাই কৃতিকের অর্ডার করে রেখে যাওয়া খাবার আর ঔষধ খেয়ে হলরুমে চাদর টেনে ঘুমিয়ে পড়ে ওরু। একটা দুঃস্বপ্নের মাঝপথে আটকে গিয়ে ওরু যখন হুট করে ঘুম ছুটে যায়, তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যাই ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসল অরু। ঠান্ডার মধ্যে শরীরটা ঘামে ভিজে জবজব করছে। হাঁপুড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয়ে জর্জরিত চুপসে যাওয়া মুখমণ্ডলটাকে বেশ অনেকক্ষণ লাগলো স্বাভাবিক করতে। কিছুক্ষণ একইভাবে বসে থেকে হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে চারিদিকে চোখ বোলালো ওরু। রুমটা অন্ধকারে ছেয়ে আছে, হয়তো কৃতিক এখনো ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়ালছানা ডোরা। কৃতিকের বাড়ির ফ্রি সার্ভিসে আগের থেকে বেশ নাদুস নুদুস হয়েছে সে। এ বাড়িতে আসার পর অনেক দিনের মাথায় সুস্থ সবল ডগবগে ডোরাকে দেখে বেশ আশ্বস্ত হয়েছিল ওরু। মনে মনে ভেবেছিল, সবাই মিথ্যা বলে, আমার জায়ান্ট কৃতিক এতটাও খারাপ না। কিছুক্ষণ ধরে বসে বসে ডোরার নরণচরণ লক্ষ্য করার পরে কয়েকবার নাক টেনে ভেতরে অনেকটা ঠান্ডা বাতাস পুড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে গেল অরু। অতঃপর ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে পুনরায় ফিরে এলো হলরুমে। এখন সত্যিই শরীরটা বেশ হালকা লাগছে, মেজাজটাও ফুরফুরে। অগত্যায় ডোরাকে কোলে নিয়ে অরু গিয়ে বসল টিভি দেখতে। আজকাল এ বাড়িতে থাকা সত্ত্বেও ডোরাকে সময় দিতে পারে না অরু। কি করেই বা দেবে? আরেকজনের হাজার রকমের মুড সুইং মেটাতে মেটাতে ওর ছোট্ট জীবনটা ফালাফালা। কখনো বিরক্ত হবে, তো কখনো আদর করবে, কখনো চড়িয়ে গাল লাল করে দেবে, তো কখনো নিজেই সেখানে মলম ঘষবে। কি মুশকিল! রিমোট দিয়ে এক এক করে টিভির চ্যানেল পাল্টাচ্ছে ওরও। কোনো কিছুই ভাল লাগছে না।
বিদেশি চ্যানেলে ছাতার মাথা কিছুই বোঝার জো নেই। ওদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্য নেই। ওরও যখন টিভি চ্যানেল পাল্টাতে গভীর মনোযোগী, তখনই বাড়িতে ফিরে কৃতিক। হলরুমে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ি ডিঙিয়ে রুমে গেল। গলা উঁচিয়ে ডাকতে শুরু করে অরুকে। অরু, অরু, ডাকছি আমি, রুমে আই। সকালের রাগের এখনো ভাটি পড়েনি অরুর। তার উপর এখন আবার উদ্ভ্রান্তের মতো রাগী রাগী গলায় ডাকছে কৃতিক। কৃতিকের চোখের সামনে পড়লেই সকালের কথা মনে পড়ে যায় ওর। লজ্জা আর অভিমান দুটোই তরতরিয়ে বেড়ে যায় তৎক্ষণাৎ। ওই জন্যই হয়তো ওরও আর বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ ঘাপটি মেরে বসে রইল কাউচের ওপর। ওদিকে ওরু রুমে আসছে না দেখে কৃতিক রাগে ফোঁস করে উঠে তীক্ষ্ণ গলায় বলল, অরুর বাচ্চা, রুমে আয়, নয়তো আমি একবার নিচে এলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সকালের কথা ভুলে গেছিস? না, অরু এবারও এলো না। কৃতিকের মেজাজ এতক্ষণে সপ্তম আসমানে উঠে এসেছে। এত তেজ কেন এই মেয়েটার? কৃতিক একটু তো কোলে নিয়ে আদর করতো ওকে, খেয়ে তো আর ফেলতো না। তাও ওপরে এলো না এই ছলনাময়ী পিচ্চি অরু। কৃতিক বিরক্ত হয়ে পায়ের জুতো জোড়া দুটোকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে তরতর করে নিচে নেমে এলো। কৃতিক যখন শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগেমেগে অরুকে কিছু বলবে, তার আগে ওর চোখ গেল চলন্ত টিভির স্ক্রিনে। বেশ বড়সড় ইংরেজি হেডলাইন। অরু ছলছলে চোখে সেই দিকে তাকিয়ে আছে। কৃতিকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে অরু বলে ওঠে, কিয়ারা রোজারিও তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি ১৯ শতকে ওনার করা প্রতিটা শর্ট ফিল্ম, সিরিজ, মুভি সবকিছু জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখনও চেহারায় বার্ধক্যের চিহ্নটুকু অবধি নেই। অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজে কি বলছে এসব? ওনার নাকি ২ সন্তান। সারা জীবন তো টিভির পর্দায় একজনকেই দেখে এলাম। তাহলে আরেকজন কোথায়? অরুর কথা কৃতিকের কানে আদৌ পৌঁছেছে কিনা তার হদিশ নেই। নিউজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও যেভাবে খালি পায়ে নিচে নেমে এসেছিল, সেভাবে উপরে উঠে গেল। কৃতিক চলে যেতে অরুর ভ্রম কাটে। কোনরূপ বাক্য আদান প্রদান না করে কৃতিক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় আসতে অরু নিজেও ডোরাকে রেখে কৃতিককে অনুসরণ করে ওপরের রুমের দিকে এগিয়ে যায়। রুমে প্রবেশ করে অরু দেখতে পায়, দক্ষিণ দিকের যে কাচের দেওয়ালটা আছে, সেই দিকে মুখ করে দুপকেটে হাত গুজে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কৃতিক। অরুর মনে এক অজানা আতঙ্ক খসখস করছে। নিজের উদ্বিগ্নতা দমাতে না পেরে বিস্ময়ে হতবিহ্বল হয়ে প্রশ্নটা ছুঁড়েই ফেলল ও। কি হয়েছে আপনার? আপনি কি কিয়ারা রোজারিকেও ব্যক্তিগতভাবে চিনেন? আহত গলায় উল্টে শুধালো কৃতিক। আমার নাম কি অরু? অরু ঠোঁট উল্টে অস্পষ্টে জবাব দিল, আপনার নাম তো জায়ান কৃতিক। কথা শেষ করার আগেই কিছু একটা আঁচ করতে পেরে থেমে গেল অরু। কৃতিক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু ছানা বড়া হলো অরুর। চমকে গিয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে অরু বলল, তার মানে আ আপনি কিয়ারা রোজারির বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে অজান্তে মুখের উপর দুহাত দিয়ে অরু বলে ওঠে, আ আপনি ঠিক আছেন? কৃতিকের জবাব এলো না। এগিয়ে গিয়ে খাটের ওপরে বসে অরুকে নিজের কাছে টেনে এনে দুহাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকালো অরুর ছোট্ট পেটে। ওর এমন কাতর ব্যথাতুর স্পর্শে জমে গেল অরু। যে মানুষটা সবসময় অরুকে নিজের বুকে ঠাঁই দিয়ে এসেছে, সে কিনা আজ হুট করে অরুর বুকে মুখ লুকালো। কৃতিকের মা মারা গিয়েছে। যেভাবেই থাকুক না কেন, মা নামক নারীর টানটুকু পৃথিবীর বুকে তো অন্তত জীবিত ছিল। আর আজ সেই বিনে সুতোর বাঁধনটাও ছিন্ন হলো। কৃতিকের কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিছু নয়। তাহলে কৃতিক কেন চুপচাপ বসে আছে? কেনই বা মায়ের কথা বলে বিলাপ করে কান্না করছে না এখনো? জানা নেই অরুর। ও তো কেবল নিজের ছোট্ট দুহাতে কৃতিকের পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। এভাবে নিঃশব্দে খুব ভারী দীর্ঘশ্বাসের আদান প্রদানে কতটা সময় যে অতিবাহিত হয়েছিল জানা নেই অরুর। ভীষণ হৃদয় বিদারক নিস্তব্ধতা কাটিয়ে কৃতিকের ফোনটা যখন ভাইব্রেট হয়, তখনই ভ্রম ছুটে যায় অরুর। ও কৃতিককে বুকের মধ্যে আগলে রেখে এক হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে প্রত্যয় বলে, ভাইকে লস অ্যাঞ্জেলেস যেতে হবে। ওনার মায়ের শেষ কার্য ওখানে সম্পূর্ণ হবে। ওরও মিনমিনিয়ে বলল, ওনার মা কি ওনাকে একবারও দেখতে চায়নি? জবাবে প্রত্যয় বলল, শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়ে ছিলেন ছেলেকে এক নজর দেখার জন্য। কিন্তু ভাই ইচ্ছে করে নানা বাড়ির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বহু বছর আগেই।
তাই শেষ ইচ্ছে আর পূরণ হয়নি ওনার। ওরও কিছুটা হলেও ঘটনার সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ। তারপর কৃতিকের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল দুটো দুহাতের আঁজলায় ভরে ধরে শুধালো, আমার শাশুড়ি মাকে যে সবসময় টিভিতে দেখাতো আগে কেন বলেননি? কৃতিক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অরুর প্রাণে। ওরও এবার পুনরায় বলল, শেষকৃত্যের জন্য আপনি কাল এলে যাচ্ছেন তাই তো? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়লে অরু বলে, তাহলে এই সুযোগে আমিও একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সবকিছু মেনে নেবে, দেখবেন। আমি কথা দিচ্ছি, আপনি ফিরে এসে দেখবেন সবকিছু স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। মা, আপা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটি যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়ি ফিরব। উইকেন্ডে রাত জেগে মুভি দেখব। অর্ণব ভাইয়া, সায়র ভাইয়া আর এলিসা আপুর সাথে সুযোগ পেলেই ট্যুরে যাব। আমাদের স্বপ্নের মতো সংসার হবে, আমি কথা দিচ্ছি। এ জীবনে আর কখনো একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজন আলাদা হব। এটাই শেষবার। অরুর প্রতিশ্রুতির পালা শেষ হলে কৃতিক পুনরায় অরুকে দাঁড় করিয়ে ওর বুকে মাথা রাখে। চোখ দুটো আবেশে বন্ধ করে নির্লিপ্ত গলায় বলে, একটা সত্যি বলি, পুরো দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নেই অরু। তুই না থাকলে এই বাড়িটার মতোই আমার হৃদয়টাও ফাঁকা হয়ে যায়। কি ভীষণ যন্ত্রণায় কাতরাই আমি, সেটা কেবল আমার হৃদয় জানে। তুই আমার অবসেশন অরু, আমার মাদকতা, আমার স্লিপিং পিল, আমার দিন, আমার রাত, আমার আশা, আমার গড়ন, আমার ভাঙন, আমার জীবন, আমার মরণ, সব কিছু তুই। তাই কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করিস, সেই দিন তোর যন্ত্রণাদায়ক ভাগ্য আমি নিজ হাতে লিখব জান। গাড়িতে বসে বসে কালকে অরুকে বলা ব্লেডের মতো ধারালো কথাগুলো ভাবতে ভাবতে আজ আবারও একবার আওড়ালো কৃতিক। আই রিপিট, আমার থেকে দূরে গেলে তোর জীবনে কালবৈশাখীর ঝড় তুলে ছাড়বো আমি। পরন্ত বিকেলে সাইকেলিং করে মাত্রই ইকো পার্কের শেষ প্রান্তে এসে থামলো অর্ণব আর এলিসা। অর্ণব বরাবরই ম্যাকবুক, কম্পিউটার, কিবোর্ড এসব নিয়ে পড়ে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আজকাল এলিসার পাল্লায় পড়ে প্রায়শই বিকেলের দিকে সাইকেল নিয়ে কিংবা হেঁটে হেঁটে বের হতে হয় ওকে। এলিসা আবার সম্পূর্ণ ভিন্নধর্মী মেয়ে। সে অ্যাথলেটিক গার্ল। দৌড়, ঝাঁপ, লাফালাফি, মারামারি এসবের শীর্ষ অবস্থান ওর। দুই মেরুর এই দুই প্রেমিক যুগলের মিলেমিশে থাকাটা বেশ কষ্টসাধ্য। তবুও এলিসাকে বশে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে অর্ণব। মনে মনে ভাবে, ভালোবাসি, ফেলে তো আর দিতে পারবো না। কিন্তু এই বদমেজাজে উড়নচণ্ডী মেয়েটার একটা দফারফা করতে হবে এবার। এলিসা সাইকেলের চেনে চোখ বোলাতে বোলাতে শুধালো, কি ভাবছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে আশপাশটা পরখ করতে করতেই চট করে বলে ওঠে, দেখ এলি, এখানে একটা চার্চ। এলিসা এক নজর সেদিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, তো? তো মানে? চল গিয়ে ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। ওপরে ওপরে এলিসাকে পটালেও মনে মনে অর্ণব ভাবে, বজ্জাত মহিলা, একবার চার্চে চল। ফাদারের কাছ থেকে বশীকরণ পানি পড়া এনে যদি না খাইয়েছি তোকে, তবে আমার নামও অর্ণব সায়ন্তন নয়। অর্ণবের কথায় এলিসা কিছু একটা ভাবল। তারপর না সূচক মাথা নাড়িয়ে বলল, না, যাব না। সন্ধ্যা হয়ে আসছে, চল ফিরে যাই। অর্ণব তৎক্ষণাৎ নিজের সাইকেলটাকে ফেলে দিয়ে এগিয়ে এসে এলিসার বাহু আঁকড়ে ধরে বলল, এমন করে না জান, সামনে বিয়ে করতে হবে না, একটুখানিরই তো ব্যাপার, চল না প্লিজ। অর্ণবের এহেন আহাজারিতে অপারগ এলিসা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে চল। অর্ণব খুশি মনে এলিসাকে ধরে নিয়ে চার্চের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই কোথা থেকে হাঁপাতে হাঁপাতে উদয় হলো সায়র। সায়রকে দেখা মাত্রই বিরক্তিতে চিরবিরিয়ে উঠে অর্ণব বলে, শালা বিরিয়ানির এলাস, আসার আর টাইম পেলি না। সায়র কথা বলার ফুরসত পাচ্ছে না, এখনো হাঁপাচ্ছে। তা দেখে এলিসা অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর অর্ণব, আগে ওকে শ্বাস করার সুযোগ দে। অর্ণব থমথমে গলায় বলল, দিলাম। বেশ অনেকক্ষণ পরে পানি পান করে খানিকটা শান্ত হয়ে অর্ণবের উদ্দেশ্যে সায়র বলে, যে কে তোর প্রেমের 12টা বাজালো বলে দোস্ত। অর্ণব ভুরু কুঞ্চিত করে বলল, কেন, কি হয়েছে? তোকে না ঘুরে আসতে বললাম ওর বাসার সামনে থেকে? এতটুকু দায়িত্ব পালন করতে পারিস না, ম্যানারলেস কোথাকার। আরে সেখানেই তো গিয়েছিলাম, গিয়ে দেখি অরুদের অ্যাপার্টমেন্টে অন্য ভাড়াটিয়া উঠেছে, অরুরা নেই। অর্ণব বড় বড় চোখ করে বলল, নেই মানে? হুট করে কোথায় গেল অরুরা?
সায়রের কথায় অর্ণবের গলা শুকিয়ে এসেছে। এলিসা অর্ণবের ভয়ার্ত চাহনি দেখে আগ বাড়িয়ে সায়রকে শুধালো, আজ প্রায় 10 দিন হতে চলল, যে কে এখনো এলো থেকে ফেরেনি। সায়র না সূচক মাথা নাড়িয়ে বলল, ওর মায়ের কিছু উইশ ছিল, সেগুলো ও আর ওর ভাই মিলে পূরণ করতে করতে শুনেছি টাইম লেগেছে। তবে আজ কিংবা কালকের মধ্যেই তো ফিরে আসার কথা। শায়রের কথা এবার এলিসার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ও একটা ভয়ার্ত শুষ্ক ঢোক গিলে পেছনে খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মশালা চার্চের দিকে তাকিয়ে বুকে ক্রুশ একে বিড়বিড়িয়ে বলল, আই উইশ এভরিথিং উইল বি ভেরি ফাইন। আমেন। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানিকার সেই পিছু টান, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। এই গানটা না আরো সুন্দর করে গাওয়া যাইতো। কিন্তু কথা হচ্ছে আরো সুন্দর করে গাইতে গেলে একদম ফুল ভলিউমে গাইতে হবে। মানে একদম উচ্চস্বরে সুন্দর করে গলা ছেড়ে দিয়ে গাইতে হবে। কিন্তু মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্ট, এখন রাত ১:৩০ বাজে। ১:৩০ মানে ১:৩০। এখন এই রাতে যদি আমি গলা ছেড়ে গান বলি, তাহলে মনে করো পাড়ার মানুষ সব চলে আসবে। চাইলেও লাউড ভয়েসে গান গাইতে পারছি না, বুঝছো? আর এত রাতে কেন ভিডিওতে ভয়েস দিচ্ছি সেটার মূল কারণ হচ্ছে কলেজে একদিনে ১৩টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কলেজের স্যার ম্যাডামরা দারুণ করে আমার গলার উপরে পাড়া দিয়ে দাঁড়ায় আছে। অ্যাসাইনমেন্ট জমা না দিলে মার্ক পাবো না। মার্ক না পালে সিজিপিএ ভালো আসবে না। কি সুন্দর ব্যাপার-স্যাপার। আমার একদম জান তেনা, তেনা হয়ে যাচ্ছে। কেউ একটু দয়া করে আমার অ্যাসাইনমেন্টগুলা যদি লিখে দাও তাহলে আমার অনেক সুবিধা হয়। কি একটা অবস্থায় পড়ে আছি বুঝো তাহলে কি এখন অবস্থা আমার। যাই হোক, গল্পে আসি। গাড়ির প্লেলিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতেই সহসা থেমে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। জানালার কাছ নামিয়ে সেই তখন থেকে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক, যার দরুন গাড়িটা থেমে যাওয়া সত্ত্বেও প্রত্যয়কে আগ বাড়িয়ে আর কিছু প্রশ্ন করল না ও, বরং মসৃণ চামড়া দিয়ে তৈরি প্রশস্ত গদিতে পা তুলে বসে দু ঠোঁটের ফাঁক দিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে অন্য হাতে ফোন তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা একটা নাম্বারে। কৃতিক কলে ব্যস্ত এই সুযোগে গাড়ি থেকে সহসা নেমে গেল প্রত্যয়। আজ ১৩ দিনের মাথায় লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে ওরা। কৃতিকের মা বড় পর্দার সাবেক তারকা, সে হিসেবে অনেক বেশি দায়দায়িত্ব আর ফর্মালিটিস ছিল সেখানে। এছাড়া বেশ কিছু ইন্টারভিউ তো ছিলই। কিয়ারা রোজারিরও দ্বিতীয় ঘরের সন্তান রয়েছে ঠিকই, তবে সে একা হাতে সকল দায়িত্ব সামলানোর মতো ততটাও বড় নয়। একসাথে অনেকগুলো ধকলের ফলস্বরূপ পরিস্থিতিটা বদলে গিয়েছিল তখন। অগত্যায় ইচ্ছে না থাকা সত্ত্বেও থেকে যেতে হয়েছিল কৃতিককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকুর অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকো ফিরে সবার আগে অরুকে নেওয়ার উদ্দেশ্যে ওদের ভবনের সামনে এসে গাড়ি থামাতে নির্দেশ করে কৃতিক। প্রত্যয় নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো অনুকে দেখে না বহুদিন। কৃতিক আর অরুকে নিয়ে সেই যে রাগারাগি হলো, তারপর এতদিন ফোনে কথা না হলেও মায়ের ভয়ে তটস্থ অনু সামনাসামনি দেখা করার সাহস করতে উঠতে পারেনি আর। তাছাড়া গত ১৩ দিন ধরে তো ফোনে যোগাযোগটুকুও বন্ধ করে রেখেছে। ওই জন্যই তো বহুদিনের দূরত্বে প্রত্যয়ের হৃদয়টাও যেন পড়ছে খুব। দিনের আলোকে পায়ে মারিয়ে সন্ধ্যা নেমেছে এই তো কিছুক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনো সূর্যের সোনালি আবিরের ছটা। গোধূলি সন্ধ্যায় তীব্র হাওয়া দিচ্ছে প্রকৃতি, যার দরুন ভবনের পাশে টাঙানো যুক্তরাষ্ট্রের বিশাল সাইজের এক ফালি পতাকাটা পত পত করে উড়ছে। উচ্চারণটা খুবই ফানি ছিল। পত পত আবার কি কথা। সেই সাথে উড়ছে প্রত্যয়ের কপাল ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। নতুন করে টাঙানো পতাকাটাকে এক নজর পরখ করে তড়াক গতিতে ভবনের দিকে চোখ সরিয়ে নিল প্রত্যয়। একতলা দুই তলা ছাড়িয়ে নজরবন্দি হলো ৩ তলায় অবস্থিত কর্নারের অ্যাপার্টমেন্টটা। ভরপুর সন্ধ্যাবেলাতে সেটায় নিকষ কালো অন্ধকার বিরাজমান। কোনো রুমে এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো ভবনে এই একটা অ্যাপার্টমেন্ট, এই হালে দেখে বিস্ময়ে বিমূর্ত হলো প্রত্যয়ের হাসিখুশি মুখখানা।
অনুর রুমের টানা বারান্দায় চোখ বুলিয়ে অস্পষ্টে বিড়বিড়ালো প্রত্যয়। ব্যাপারটা কি? অনু তো সবসময় ঘরে সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেয়। তাহলে আজ কোথায় গেল সব? প্রত্যয়ের অযাচিত ভাবনার ছেদ ঘটে কৃতিকের দ্রুত পায়চারি আওয়াজে। ও চোখ ঘুরিয়ে দেখতে পায় এই ঠান্ডা হাওয়ার মাঝেও নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানে ফোন নিয়ে হাতে সিগারেট নিয়ে ক্রমাগত পায়চারি করছে কৃতিক। চেহারা তার ভীষণ তীক্ষ্ণতা আর বিরক্তির ছাপ। দেখে মনে হচ্ছে কোনো কিছুর অপারগতায় জিদের তোপে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে চাইছে ও। ক্রমশ একই নম্বর ডায়াল করতে করতে চোয়াল শক্ত হয়ে ওঠে কৃতিকের। এদিক ওদিক থেকে পায়চারি করতে করতে বলে ওঠে, অরু, জান বাচ্চা প্লিজ ফোনটা তোল আমার। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভালো লাগে না আমার। অথচ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে ছেড়েছিস আমাকে। কেন এত তুই নির্দয়? কৃতিকের বেপরোয়া আর উদ্ভ্রান্ত ভঙ্গিমা নজর এলে প্রত্যয় এগিয়ে এসে শুধালো, এনি প্রবলেম ভাই? কৃতিক সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে তিনতলার দিকে এক ঝলক তাকিয়ে ভরাট গলায় বলল, অনুকে কল দাও প্রত্যয়। আমার বদমাইশ বউটা কল তুলছে না। কৃতিকের কথা শুনে প্রত্যয় ভেতরটা ধক করে উঠল আচমকাই। ও তৎক্ষণাৎ গলা খাদে নামিয়ে বলল, অনু তো সকাল থেকে কল তুলছে না ভাই। আমি ল্যান্ড করার পর থেকে কল দিয়েই যাচ্ছি। ফোন অফ। প্রত্যয়ের কথায় কৃতিকের শক্ত চোয়াল ধারালো হয়ে উঠল কিছুটা। বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরটা পুনরায় চলে গেল তিনতলার টানা বারান্দায়। তিমিরে ঢাকা বারান্দার দিকে কয়েক সেকেন্ড তাকাতেই চট করে কৃতিকের সুকৌশলী মস্তিষ্কটা খারাপ কিছুর পূর্বাভাস অনুভব করল। তৎক্ষণাৎ পেশিবহুল হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল ওর। ছুরির ফলার মতো ধারালো নজরটা প্রত্যয়ের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক হুকুমের স্বরে বলল, প্রত্যয় ওপরে যাও। ভেতরে কে আছে না আছে, কে কি করছে, কে কি বলছে, কিছু দেখার দরকার নেই। সোজা গিয়ে অরুকে টানতে টানতে নিচে নিয়ে আসো। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যয় ভবনের দিকে চলে গেলেও কৃতিকের মন বলছে ওরও উপরে নেই। ওই যদি ওপরে থাকতো তবে তার ঠিকই টের পেত কৃতিকের হৃদয়। আর ওই জন্যে শেষ সন্দেহটুকু হাঁটাতে প্রত্যয়কে পাঠানো। প্রত্যয় চলে গেলে কৃতিক গাড়ির ডিকিতে হেলান দিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয়ের লেলিহান। একটা মেয়ের জন্য আর কত? আগে তাও শারীরিক মানসিক দুটোই দূরত্ব ছিল। ভালোবাসা একতরফা ছিল। কৃতিক নিজেকে ব্যাপকভাবে সামলে নিয়েছে বহু বছর। কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গিয়েছে। অরুর শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে কৃতিকের তীব্র ভালোবাসার স্পর্শ জড়ানো। সেই সাথে হৃদয় উপচানো মায়া তো আছেই। এখন কি করবে কৃতিক? পেয়ে হারানোর ব্যথাটা যে বড্ড যন্ত্রণাদায়ক। অরু কি তা বোঝে না? খানিকক্ষণ চোখ দুটো বন্ধ রেখে অরুকে খুব কাছ থেকে অনুভব করতে করতে অস্পষ্ট আওয়াজ ভেসে এলো কৃতিকের গলা থেকে, আই সোয়ার অরু, তোকে খুঁজে পেলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ডিরেক্টর রিসার্চের মুখ থেকে শব্দ কখানি বের হতেই লাইটের সামনে এসে দাঁড়িয়ে একের পর এক সুদর্শন পোজ দিতে শুরু করলো সায়র। শেষ রাতে শুট চলেছে। সামনেই সময়ের ফেস্টিভ্যাল। বছরের শুরুর দিকে এই সময় এসে ফটোশুটের কাজে বেশ ব্যস্ত সময় পার করে সায়র। রোগাপাতলা লম্বাটে গড়ন আর ব্রাউন স্কিন টোনের সায়রের নিখুঁত চেহারা আর আত্মবিশ্বাসী র্যাম্প ওয়ার্কের দরুন গুচ্ছি, সুইস, ভুইটন, নাইক, কেলভিন ক্লাইনের মতো পৃথিবীর সেরা নামিদামি প্রায় অনেকগুলো ব্র্যান্ডেরই সুপার মডেলের খেতাব পেয়েছে সায়রের ঝুলিতে। এত সাকসেস আর এত প্রতিপত্তির বাইরে গিয়ে না পাওয়ার তালিকাটাই বৃহত্তর। আর এখন এই সময়ে এসে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন ওর জীবনে, সেটা হলো জীবনসঙ্গী, যাকে এখনো খুঁজে পাওয়া হয়নি সায়রের। কি জানি কবে পাবে, কার নামই বা লেখা আছে ওর ভাগ্য জুড়ে। ডিরেক্টর সাহেব প্যাকআপ বলতে স্যার দ্রুত হেঁটে মেকআপ রুমে চলে গেল। ওর পেছনে পেছনে গেল আরো দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। স্যার এগিয়ে গিয়ে চেয়ারের ওপরে গা ছেড়ে বসেছে কি বসেনি তার আগেই ঝিমঝিম আওয়াজে ভাইব্রেট হলো ওর মোবাইলটা। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা চোখের সামনে ধরতেই তড়াক করে লাফিয়ে উঠল সায়র। ফোনের স্ক্রিনে কৃতিকের রাগী রাগী চেহারাটা ভাসছে। তার উপর গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা ব্রিটিশ হিটলার। কৃতিক কল দিয়েছে তাও এই সময় ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মনে মনে সায়র বলে, এবার কি করব? কি উত্তর দেব? কলটা কি কেটে দেব? কিন্তু কল না ধরলে তো আরেক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিংয়ে চলে এসে কেলিয়ে যাবে। তখন আমার মান ইজ্জতের ব্যাপার।
কিছুক্ষণ একইভাবে ফোনের দিকে চেয়ে থেকে চোরের মতো এপাশ ওপাশ তাকিয়ে কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ফোন রিসিভ করে ভয়ে ভয়ে কানে ধরল সায়র। ফোন তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হ্যালো ট্যালো বলার কোনোরূপ ফুসরত না দিয়েই ওপাশ থেকে চেঁচিয়ে উঠল কৃতিক, সায়রের বাচ্চা, আমার অরু কই? কৃতিকের কথায় ছোট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। মনে মনে বলল, জানতাম, যত দোষ সায়র ঘোষ। সায়র উত্তর দে, অর্ণবকে আমি বলে যাইনি অরুর দিকে খেয়াল রাখতে? কোথায় ওই হতচ্ছাড়া? অরুকে খুঁজে না পেলে এলিসাকে আমি নিচে দাঁড়িয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেব, কথাটা বলে দিস ওকে। কৃতিক রাগে কাঁপছে, কথার টোনে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সায়র আর কোনরূপ মস্করা কিংবা ভনিতা না করেই বলল, অরু যে নেই সেটা আরো 2 দিন আগে জেনেছি আমরা। তোর কথা মতো খোঁজ নিতে গিয়ে জেনেছি। পরে উপায়ান্তর না পেয়ে অর্ণব অরুর বোনের ফোন নাম্বার জোগাড় করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল, কিন্তু কাজ হয়নি। ফোনটা বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টেই। কৃতিক ক্রোধে ফেটে পড়ে বলল, হাদারাম, তাহলে আগে কেন জানাসনি আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? সায়র ভয়াত্ম কণ্ঠে বলল, তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহসে কুলায়নি। ওর কথায় কৃতিক দাঁত খিচে বলে ওঠে, তো এখন কি আমি ঠিক আছি? তোর কি মনে হয়? সায়র জবাব দিল না। অপর পাশে নীরবতা আঁচ করে কৃতিক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলা কিছুটা খাদে নামিয়ে শুধালো, অর্ণব কোথায়? ফোন কেন তুলছে না ও? সায়র বলল, তোর ভয়ে ফোন টোন বন্ধ করে কোথাও যেন ওর ঘাপটি মেরে আছে। মেবি এলিসার বাসায়। ফাক অফ। কৃতিকের শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পিকপিক করে কলকাটার আওয়াজ ভেসে এলো। সায়র একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। অতঃপর পরক্ষণে কপাল জুড়ে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল ওর। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, কোথায় যেতে পারে ওরও? একটা ক্রোধিত গর্জনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে মারল কৃতিক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু অরু কেন, অরুর একটা চিহ্ন পর্যন্ত নেই কৃতিকের জন্য। আর এই ব্যাপারটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কৃতিককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা আর মস্তিষ্কে জ্বলতে থাকা আগ্নেয়গিরি দাবানল যেন একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপে নিজের অজান্তে বারবার হাতের পিঠ দিয়ে নাক ঘষছে সেই সন্ধ্যা থেকে। মাথাটাকে সামান্য একটু ক্ষণিকের নিস্তার দিতে দিশলাই দিয়ে আবারও সিগারেট ধরে নতুন উদ্যমে নিকোটিনের ধোঁয়া বাষ্পিত করতে ব্যতিগ্রস্ত হলো কৃতিক। সন্ধ্যা থেকে কতবার যে স্মোক করেছে সে খেয়াল নেই ওর। সিগারেটে পুরো সুন্দর ডার্ক ব্রাউন পুরুষালী ঠোঁটজোড়া এক রাতেই কেমন তামাটে রং ধারণ করেছে। শেষ রাতের আকাশে মিটিমিটি করে জ্বলছে শুল্ক তারা। তামাশাচ্ছন্ন রাতে পুরো শহর ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু কৃতিকের দুচোখে। ওর ঘোর লাগা নিদ্রাহীন চোখ দুটো জুড়ে শুধুই অরুর বসবাস। মেয়েটা হারিয়ে গিয়েও ঘুমাতে দিচ্ছে না। কি আশ্চর্য! কৃতিক যখন বাইকে হেলান দিয়ে স্মোক করতে করতে হিবিজিবি ভাবছিল, তখনই হুড়মুড়িয়ে ছুটে আসে প্রত্যয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে কৃতিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে বড় করে দম নিল ও। সেই সাথে হাত দুটো দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো কিছুক্ষণ। নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশে হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রত্যয়ের বক্ষদেশ। কোনো মতে নিজের বেদ কাজ করে অস্পষ্ট আওয়াজে প্রত্যয় শুধালো, আপনার ফোন কোথায় ভাই? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন? কৃতিক চোখের ইশারা করল পাহাড়ের ঢালে। প্রত্যয় সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, খোঁজ নিয়েছি ভাই, অরুরা সান ফ্রান্সিসকোর কোথাও নেই। শুধু সান ফ্রান্সিসকো না, পুরো ইউএসএ তে নেই যে সেটা আমিও জানি। থাকলে লোকেশন ট্র্যাক করা যেত। অন্য কোনো ইনফরমেশন থাকলে বল। প্রত্যয় ঠোঁট কামড়ে বলল, ডক্টর অ্যাডওয়ার্ডের চেম্বারে গিয়েছিলাম। কৃতিক এবার সচকিত হয়ে শুধালো, কি বলেছেন উনি? উনি বলেছেন, বেশ কিছুদিন ধরে আজমেরি শেখ নাকি নিজের চিকিৎসাপত্রের সবকিছু গোছাচ্ছিলেন। এমনকি ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছিলেন কোনোভাবে এখন দেশে ফিরতে পারবে কিনা। প্রত্যয় বাকি কথাগুলো শেষ করার আগে কৃতিক বলল, এবার সবকিছু ক্লিয়ার প্রত্যয়। আজমেরি শেখ তার মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে চলে গিয়েছে। কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এ কাজে হেল্প করলো কে? কোম্পানির হেল্প নিলে তো আমার কানে ঠিকই পৌঁছাতো। তাহলে কার এত সাহস? প্রত্যয় এত বেশি ঘাটল না, বরং উল্টো প্রশ্ন ছেড়ে দিয়ে বলল, কিন্তু ভাই বিডিতে ফিরে কোথায় যেতে পারে? প্রত্যয়ের কথায় কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আজমেরি শেখের দৌড় জেকে গ্রুপ আর কৃতিক কুঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ।
পরক্ষণে ভুরু কুঞ্চিত করে কিছু একটা ভেবে কৃতিক বলল, আচ্ছা, আজমেরি শেখের অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এতে ইনভলভ? প্রত্যয় না সূচক মাথা নাড়িয়ে বলল, না ভাই, রাজ বাবা মায়ের একমাত্র ছেলে। তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। সেই দিন আপনার সাথে ঝামেলা হবার পর রাজ ওর বাবা মায়ের নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার ওদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড। তুমি যাও, রাত হয়ে যাচ্ছে। গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাবার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধালো, ভাই আপনি? কৃতিক আরও একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, সময় হলে চলে যাব। ইউ শুড গো। প্রত্যয় আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে। দিস ফাকিং অবসেশন। প্রত্যয় চলে যেতে গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর সজোরে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভগ্ন কাচ। সেই সাথে ধারালো কাছে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের হাতের বেশ কয়েকটা আঙুল কেটে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলকও না তাকিয়ে উল্টে একের পর এক ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে হিংস্র গলায় কৃতিক বলল, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়ী, নিজের সব কিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে ছেড়ে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবারও কলিজা কাঁপলো না তোর? আমি তোর আদতে কি হাল করব সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জায়ান্ট কৃতিকের আসল চেহারাটা এবার তুই দেখবি। কি ভেবেছিলি পিচ্চি বলে ছেড়ে দেব? মোটেই না। জায়ান্ট কৃতিক এতটাও সাধু পুরুষ নয়। ভালোবাসার দহনে একটু একটু করে পুড়িয়ে মারবো তোকে আমি। ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস, তোকে যেই দিন পুরোপুরি ভাঙতে পারবো সেই দিন আবারও এই বুকে ঠাঁই পাবি তুই, তার আগে আর নয়। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নিচে গিয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়িয়ে সেখানে ধপ করে বসে পড়ে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমের চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকোর মূল শহরের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে মনে মনে প্রত্যয় বলে, ভাইকে কি করে বোঝাই আমি? আমার চোখেও যে আজ আর ঘুম নামবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটার দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজে পাবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মেলে না আর। উল্টে প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় হৃদয়ের শহরে। সহসায় হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয়। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত দুফোঁটা নোনা জল। তৎক্ষণাৎ শার্টের হাতা উল্টো পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাতড়ে কাউকে কল লাগালো ও। ওপাশ থেকে কে কি বলবে সেটা না বোঝা গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, অনন্যা শেখের বিডি নাম্বারটা চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিচের মতো মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এ একটা মায়া যা কৃতিককে আজ অবধি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট সারিয়ে টলতে টলতে ভারী পথযুগলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতি শূন্য। প্রতিটা কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখান থেকে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে, ভেতরে যাস না, কষ্ট হবে। ওখানে ওরও নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জেদে উগ্র মনটা ধারালো গলায় বলে উঠেছে, না থাকলে নেই, এই মিথ্যাবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাতে এক সমুদ্র জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবারও জায়গা মতো ফিরে গিয়েছে। ছলনাময়ী একটা। নিজের সব কিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শেষ কথাতে দম আটকে এলো কৃতিকের। চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সেই এলোমেলো অনুভূতি। অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সবকিছুই জীবন্ত চোখের দুপাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদ্দি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সবকিছু মাথা থেকে ঠেলে সরিয়ে অকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল ও। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সে কখন থেকে এক নাগাড়ে নাকের ডগা ঘষছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাই ও এসবে কোনোরূপ পাত্তা না দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃশ্যগত হলো বিড়ালছানা ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। বিরক্তিতে এবার চিরবিরিয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতো গলায় ডোরাকে ধমকের সুরে বলল, তুই এখনো এখানে কি করছিস? যা ভাগ।
অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কে জানে। হুট করেই মিয়াও মিয়াও আওয়াজ করে থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না। সেইখানে লেজ গুটিয়ে বসে পড়ল তখনই। কৃতিক সেই দিকে এক নজর পরখ করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙুল ছোঁয়াতে বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এগেইন দিস ফাকিং প্যানিক অ্যাটাক। বিরক্তিকর। কোনো মতে হাত আর উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্ত মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধভাঙা ফোনটা দিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তার তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারের মেসেজ অপশনে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃতিক, আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট। তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেই ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান। পুরোপুরি চোখ বুজে যাওয়ার আগে এতটুকুই টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই ওর কাছে পৌঁছাবে না আর। তবুও স্বর্ণ ছাড়া বেপরোয়া মনটাকে কে বোঝাবে এই কথা। কেই বা দেবে অরুর খবর। আচ্ছা, অরু আদৌ ঠিক আছে তো। মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র কড়া আঘাতে ঝনাত ঝনাত শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠছিল কৃতিক কুঞ্জের। সেই সাথে কাচের চুড়ি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়। তবুও ভেতর থেকে অরুর গগন কাঁপানো হৃদয় বিদারক একটা চিৎকারের কম্পিত হয়ে উঠেছে অনুর শরীর। ওড়না দিয়ে দু হাতে মুখ চেপে ধরে অরুর কক্ষের ভেতরে দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারো উপস্থিতি টের পেতে বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়েছে ওরও। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলছে হাতের সবগুলো চুড়ি। ওরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, ওরু বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি। তবুও এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে ওরু। বলল, জায়ান্ট কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা। তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে। আর কোনোদিনও তোদের এই অপয়া মুখ দেখাবো না। তবুও তাকে ছাড়া বাঁচবো না। অনু ভেবে পায় না জায়ান্ট কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়ামায়াহীন পাষাণ্ড পুরুষের জন্য কিনা তার এইটুকুনো বোন এভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কেমন আছে জায়ান্ট কৃতিকের মাঝে? কোন জাদু বলেই বা বশ করে রেখেছে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অনুর। মনে মনে বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো অরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না। অথচ অরু কিনা তার জন্য এভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়া কি আসলেই এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলে অরুকে মারধর করে। তাহলে অরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনোদিন এতটা পাগলামি করা যায়? মোটেও না। তার মানে কৃতিক ভাইয়ের ভালোবাসা কি ইন্ডিভিজুয়াল? আমরাই শুধু দেখতে পাই না। যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে এই ভালোবাসার। অনুর ভাবনার ছেদ ঘটে অরুর ফোপানোর আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে। মরে যাব তো। তুই তো ভালোবাসিস। তাহলে আমি কি দোষ করেছি? অনুর কাকতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবে কৃতিক ভাইয়ের কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি? আর তোর জায়ান্ট কৃতিক চৌধুরী এখনো সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথা এক প্রকার ঝাঁঝিয়ে উঠল ওরু। অসম্ভব। তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তো- তোদের কি মনে হয় আমি ওনাকে ছাড়া ভালো থাকবো? মোটেই না। জায়ান্ট কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মামাকে কথাটা বলে দে। আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃতিককুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে। তবুও আমাকে ছাড়বে না। অনুর কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালো সুস্থ। দু একটা কথা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না। সেই ভেবে অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো, আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলেও সবকিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ের বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকায় চলে যেতে পারবে না। তাহলে কেন এত নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া ওরও তো ঠিকই বলেছে, জায়ান্ট কৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলো বলে।
তখন মামা আর মামির নেতা ছেলের রেজাল্ট যে তুলোধুনার মতো নাজেহাল অবস্থা হবে, সেটা অনু ভালোভাবে আঁচ করতে পেরেছে এখন থেকেই। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আসলে এই কয়েকদিন অসুস্থ না। আমার অ্যাসাইনমেন্ট চলছে, প্লাস ভিডিও রেডি করা, কলেজে যাওয়া লাগছে। এই রমজানের ছুটি দেবে এইজন্য। ২ দিন কলেজে গেলেই তারপর থেকে আবার ফ্রি। অ্যাসাইনমেন্টগুলো অন্য কাউকে দিয়ে লিখাই নিলেই হবে। তারপরে আবার সে আগের মতো করে ভিডিও দিতে পারবো, ইনশাআল্লাহ। তাই তোমরা এত বেশি চিন্তা করো না। তোমাদের এই অপ্রিয় পাঠিকা তোমাদেরকে গল্প শোনাবেই, বুঝছো? সমস্যা নাই। আর নতুন করে যে উপন্যাসগুলো শুরু করছি না, এগুলোও ইনশাআল্লাহ শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।